সুপ্রিয় দর্শক, বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে। বেশ কিছু মানুষ কিন্তু এই ফর্ম জমা করেছেন এবং কিছু মানুষ কিন্তু এখনও জমা করতে পারেননি। যারা জমা করতে পারেননি তাদের জন্য কিন্তু এই বিশেষ ভিডিও। কেননা ফর্ম ফিল আপ করে জমা দিলেই হবে না, সেটা সঠিক নিয়মে ফিল আপ করে জমা দিতে হবে। যদি আপনি সঠিক নিয়মে ফিল আপ না করেন, আপনার এই আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যাবে এবং আপনি যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা মাসিক, সেই টাকাটা থেকে কিন্তু বঞ্চিত হবেন। সঠিকভাবে কোন কোন নিয়মে ফর্ম ফিল আপ করলে আপনার ফর্মটি রিজেক্ট হবে না, চলুন দেখি বিস্তারিত। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পের একটা কমপ্লিট ফর্ম। এই ফর্ম কিন্তু অনেকে ফিল আপের সময় ভুল করছেন এবং ভুলের ফলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু এই যুবসাথী প্রকল্পের মাসিক 1500 টাকা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। তাই অবশ্যই এই ভুলগুলো দেখে নেবেন। কোন কোন ক্ষেত্রে ভুল হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর দেখুন, এই ফটোর উপর দিয়ে যে সিগনেচারটা করতে বলা হয়েছে, অনেকেই কিন্তু এই নিচের অংশে কিন্তু নিজের সিগনেচারটা করছেন। এখানে কিন্তু সিগনেচার করবেন না। এখানে বলা হয়েছে যে আপনার ছবির উপরের যে সাদা অংশ, সেই অংশে কিন্তু সিগনেচারটা করবেন। এই দেখুন, এই ফটোর উপর দিয়ে যে সিগনেচারটা আছে, এরকম করে কিন্তু আপনারা নিজের সিগনেচারটা করবেন। এবারে 2 নম্বর বিষয় এখানে দেখুন, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। এখানে কিন্তু নিজের নাম অনেকে ভুল লিখছেন। আপনার আধার কার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এসবে যদি নাম একরকম থাকে এবং অ্যাডমিট কার্ডে যদি অন্যরকম থাকে, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড অনুযায়ী এই নামটা বসাবেন, অন্য কোনো পেপারস অনুযায়ী নাম বসাবেন না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, বিবাহিত মহিলা যারা, তাদের কিন্তু পদবি পরিবর্তন হয়ে যায় এবং কোনো মহিলার নাম যদি সুনিতা সরকার থেকে সুনিতা চক্রবর্তী হয়ে যায়, কিন্তু যদি অ্যাডমিটে সুনিতা সরকার থাকে, সেই সুনিতা সরকারই বসাবেন, অন্য কোনো নাম বসাবেন না। এবং তারপরে দেখুন, মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অবশ্যই এখানে অন্য কোনো মোবাইল নম্বর বসাবেন না, শুধুমাত্র ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা বসাবেন। তারপরে দেখুন, ইমেল আইডি যদি থাকে, এখানে আপনার ইমেল আইডি ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তারপরে দেখুন, জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ যদি মাধ্যমিকের কাগজপত্র বাদে অন্য কোনো কাগজপত্রে অন্যরকম থাকে, সেটা কিন্তু বসাবেন না। আপনার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট সার্টিফিকেটে যেটা আছে অবশ্যই সেটাই বসাবেন। তারপরের বিষয়টা হলো 1/4/2026 তারিখে বয়স, বছরে, মানে এই 1/4/2026 আপনার বয়সটা কত হবে সেটা কিন্তু এজ ক্যালকুলেটারে হিসাব করেই বসাবেন। তারপরে হলো পিতার নাম। আপনি হয়তো ভাবছেন আপনার ভোটার আইডি কার্ডে বাবার নাম একরকম, অ্যাডমিট কার্ডে আর একরকম, অবশ্যই কিন্তু এখানে অ্যাডমিট অনুযায়ী আপনার বাবার নামটা বসাবেন। এবারে মায়ের নাম, যেহেতু মাধ্যমিকের কোনো কাগজপত্রে মায়ের নাম থাকে না, তাই আপনি আপনার যে কোনো ডকুমেন্ট থেকে কিন্তু মায়ের নামটা এখানে দেবেন। তারপরের অপশানটা দেখুন, স্পাউস নেম। এখানে কিন্তু অনেকেই ভুল করছেন, বুঝতে পারছেন না ব্যাপারটা। এখানে কোনো পুরুষ যদি এখানে অ্যাপ্লিকেশন করে, তাহলে তার স্ত্রীর নাম, এবং কোনো মহিলা যদি এখানে আবেদন করে, তাহলে কিন্তু তার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এই জিনিসটা অনেকে ভুল করছে, শ্রেণী, সাধারণ শ্রেণী ভুক্ত না হলে SC ST OBC, অর্থাৎ তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, এই 3 শ্রেণীর মধ্যে যদি আপনি থাকেন এবং আপনার সার্টিফিকেট থাকে, এবং সেই সার্টিফিকেট নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। যদি আপনি এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হন এবং আপনার সার্টিফিকেট নম্বর না থাকে, তাহলে কিন্তু এই কোনো অপশানে ক্লিক করবেন না এবং এই ঘরগুলো ফাঁকায় রেখে দেবেন। তারপরে দেখুন, বাড়ির নম্বর এবং প্রাঙ্গণ নম্বর। এই বাড়ির নম্বর, প্রাঙ্গণ নম্বর আমরা কোথায় পাবো? এই বাড়ির নম্বর পেতে গেলে এসআইআর যে খসড়া তালিকা প্রকাশ হলো কিছুদিন আগে, সেই খসড়া তালিকাতে আপনার এপিক কার্ড নম্বর দিয়ে দেখবেন যে আপনার বাড়ির নম্বর কত, তাহলে কিন্তু বাড়ির নম্বরটা পেয়ে যাবেন এবং এখানে বসিয়ে দিতে পারবেন। এবার প্রথম পাতার ভুলগুলো আপনাদেরকে দেখালাম। এবার দ্বিতীয় পাতা দেখুন। দ্বিতীয় পাতাতে সঠিকভাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী রোল এবং তার নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং কোন সালে পাশ করেছিলেন সেই সালটা সঠিকভাবে এখানে বসাবেন। তারপরে দেখুন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন। এখানে
1 2 3 4 এই 4টে বোর্ডের মধ্যে যদি আপনি কোনোটা থেকে পাস না করেন, অন্য কোনো বোর্ড থেকে পাস করেন, তাহলে অ্যান্ড আদার্স দেবেন এবং এখানে কিন্তু বোর্ডের নামটা লিখে দেবেন। অবশ্যই নামটা কিন্তু সংক্ষেপে লিখবেন। এখানে যেমন সংক্ষেপে আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা সেরকমই কিন্তু আপনি এখানে সংক্ষেপে লিখবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি সর্বোচ্চ মাধ্যমিক হয় অবশ্যই মাধ্যমিকই লিখবেন, আর যদি বেশি হয় বেশিও লিখতে পারেন, কিংবা সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে ভুল কোনো কিছু লিখবেন না। বর্তমান পেশা, এখানে কিন্তু অনেকেই ভুল করছেন। কেউ দিচ্ছেন ডেলি লেবার, কেউ দিচ্ছেন ব্রিকফিল্ড লেবার, কেউ দিচ্ছেন বিডি লেবার, কেউ দিচ্ছেন এগ্রিকালচার লেবার। এসবগুলো দেবেন না, কারণ আপনি একজন স্টুডেন্ট। আপনি বর্তমানে এখানে দিয়ে দেবেন আনএমপ্লয়েড। অবশ্যই এই আনএমপ্লয়েড কথাটা এখানে লিখে দেবেন, অন্য কিছু কিন্তু দেবেন না, আপনার ফর্মটা না হলে রিজেক্ট হয়ে যাবে। ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংকের নাম সঠিকভাবে দেবেন। তারপর ব্যাংক শাখাটা সঠিকভাবে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, সেটা তো আপনাদের কাছে আছে, আপনারা দিয়ে দেবেন। এই আইএফএসসি কোড কিন্তু অনেকেই ভুল করছেন, কারণ কিছুদিন থেকে কিছু ব্যাংক একত্রিতভাবে ব্যবসা করছে। যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিলেছে, এবং গ্রামীণ অনেক ব্যাংক কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিলে একসঙ্গে ব্যবসা করছে। সেক্ষেত্রে কিন্তু আইএফএসসি কোড আপনাদের অ্যাকাউন্টে চেঞ্জ হয়ে যেতে পারে। অবশ্যই এই ফর্ম ফিল আপের আগে একবার ব্যাংকে গিয়ে সঠিক আইএফএসসি কোডটা জেনে এসে এবং ব্যাংকের পাসবইটাকে আপডেট করে এনে তবেই কিন্তু এই আইএফএসসি কোডটা বসাবেন। এখানে আরেকটা ভুল হচ্ছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। এখানে অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অনেকে কৃষক বন্ধু পাচ্ছেন, অনেকে বিধবা ভাতা পাচ্ছেন, তার সত্ত্বেও কিন্তু আপনারা আবেদন করছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই এখানে লিখবেন এবং এই অপশানে টিক দেবেন, আর না পেয়ে থাকলে এখানে না দেবেন। আপনি যদি মনে করেন আপনি কোনো সুবিধা পাওয়ার পরেও সরকারের সঙ্গে চালাকি করে এই অপশানে না দেবেন, পরে কিন্তু ভুল করবেন, কারণ আপনি এই ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার আইডি, অ্যাকাউন্ট বই সবই দিচ্ছেন। আপনার আধার কার্ড দিয়ে সরকারি অফিসারেরা তাদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে যখন সার্চ করে দেখবে যে আপনি কোন কোন সুবিধা সরকারের কাছ থেকে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে দেখাবে। তাহলে এখানে কোনো মিথ্যে তথ্য দিয়ে লাভ হবে না। অতএব আপনি যদি কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন অবশ্যই এখানে লিখে দেবেন। তারপরে আরেকটা ভুল দেখুন, সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যয়িত প্রতিলিপি। আমরা কিন্তু এখানে যে সমস্ত কাগজপত্রগুলো দিচ্ছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট, ভোটার আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এসবগুলো দিচ্ছি, প্রত্যেকটাতে কিন্তু অনেকে সাইন করছে না। অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টের নিচে আপনি কিন্তু সাইন করে দেবেন, যাকে বলা হয় সেলফ অ্যাটেস্ট। এখানে দেখুন লেখা আছে স্বপ্রত্যয়িত প্রতিলিপি। অবশ্যই কিন্তু আপনারা নিজে সিগনেচার করে দেবেন প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে। তারপরে আপনার নিজের সিগনেচারটা এখানে করতে ভুলবেন না। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবং এখানে কিন্তু যে তারিখে জমা দিচ্ছেন সে তারিখটা বসিয়ে দেবেন। এবং সব থেকে এই ফর্মের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। আপনি যখন এই ফর্মটা নির্দিষ্ট অফিসে বা ক্যাম্পে গিয়ে জমা দেবেন, তখন কিন্তু সরকারি আধিকারিকেরা একটা সরকারি রেজিস্ট্রেশন নম্বর এখানে বসাবেন, এবং সেই নম্বরটা কিন্তু আপনার এই প্রথম পাতাতেও সে বসিয়ে দেবে। এই দুটো নম্বর যেন একই হয়, এই শেষের পাতার রেজিস্ট্রেশন নম্বর এবং এই পাতার রেজিস্ট্রেশন নম্বর একই হয়। কারণ পরবর্তীতে যদি আপনার এই ফর্মটা এন্ট্রি না হয়ে থাকে, আপনি কিন্তু অভিযোগ করতে পারবেন এই কাগজটা দিয়েই যে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমি এই প্রকল্পের টাকা পাচ্ছি না। তখন ব্যাপারটা কিন্তু সরকার খতিয়ে দেখবে। এখানেও রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে নেবেন এবং এখানেও রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে নেবেন। তারপরে সে আপনাকে আপনার নাম বলতে বলবে, নামটা বলবেন, আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম বলতে বলবেন। তারপরে কোন ডেটে অ্যাপ্লিকেশনটা জমা হচ্ছে এখানে লিখবে, আপনার মোবাইল নম্বরটা বলতে বলবে, আপনি বলবেন। তারপরে আধার কার্ড নম্বরটা আপনার বলতে বলবে, আপনি এখানে বলবেন এবং সেই অফিসার এখানে সিগনেচার করবেন। তারপরে ডেটটা বসিয়ে একটা স্ট্যাম্প দিয়ে আপনাকে এই অংশটা ছিঁড়ে দেবে। যদি আপনি এই অংশটা না নিয়ে থাকেন তবে কিন্তু আপনি বিশাল ভুল করবেন। আশা করি আপনাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।